হ্যাঁ, আমরা দেখো একটা প্রসিডিউর যেটা এটা হলো ক্যাথেটারাইজেশন। আমরা আগে একটু ক্যাথেটারাইজেশন সম্পর্কে জানি, তারপরে আনসারগুলো আমরা দিতে। ক্যাথেটারাইজেশন আমরা কিভাবে করি, কি কি ইনস্ট্রুমেন্ট লাগে, কি কি কখন করব কখন করব না, কি কমপ্লিকেশন হয়, এই জিনিসগুলো জানলে এই প্রশ্নগুলোর আমরা আনসার দেওয়া সম্ভব। ক্যাথেটারাইজেশন করার জন্য আমাদের কি কি লাগে প্রথম? তাহলে ক্যাথেটারাইজেশন করার জন্য আমাদের লাগে যেটা এটা হলো একটা ক্যাথেটার লাগে, বাই চ্যানেল, বাই চ্যানেল অর ট্রাই চ্যানেল, যেটাই আমার লাগে, ট্রাই চ্যানেল, বাই জি স্যার, ট্রাই চ্যানেল। ইভেন তুমি প্লেন ক্যাথেটারও তো ইউজ করতে পারো, তাই না? জি স্যার। হ্যাঁ, প্লেন ক্যাথেটার আমি ইউজ করতে পারি, তাহলে একটা ক্যাথেটার লাগবে। তারপরে দেখো আমাকে জানতে হবে হোয়াট আর দ্য ইন্ডিকেশন অফ ক্যাথেটারাইজেশন, কি কি কারণে আমরা ক্যাথেটারাইজেশন করি। তাহলে সবচেয়ে কিছু কেস আছে ইমার্জেন্সি কেস। ইমার্জেন্সি কেস হলো সবচেয়ে কমন যেটা, এটা হলো একিউট রিটেনশন অফ একিউট রিটেনশন অফ রিটেনশন অফ একিউট ইউরিন। রিটেনশন একিউট রিটেনশন অফ ইউরিন। ক্রনিক রিটেনশন যদি বলি আমরা, সাধারণত ক্রনিক রিটেনশন দেখো অনেক দিন সমস্যা, যেহেতু এটা সয়ে যায়, সুতরাং খুব একটা ইয়ে না। কিন্তু সবচেয়ে বেশি ইমার্জেন্সি প্রসিডিউর একিউট রিটেনশন অফ ইউরিন। একিউট রিটেনশন অফ ইউরিন কি কি কারণে হয় একটা বলতে পারি আমরা, একিউট রিটেনশন অফ ইউরিন কি কি কারণে হয়, কেউ বলতে পারবো? যেমন ইউরেথ্রা আমাদের ব্লাডার স্ট্রাকচার, আউটলেট অবস্ট্রাকশন, আউটলেট অবস্ট্রাকশন ডিউ টু বেনাইন এনলার্জমেন্ট অফ প্রোস্টেট অর কার্সিনোমা অফ প্রোস্টেট, প্রোস্টেট। এটা হলো একটা। আর কি কারণে? acute retention of urine. হ্যাঁ, কি কারণে তা তো বুঝলাম, কি কারণে হয়? আর ইউরেথ্রা স্ট্রাকচার, রিটেনশন অফ ইউরিন কি কারণে হয়? একটা বললাম আমরা, ব্লাড ইউরেথ্রাল স্ট্রাকচার, ইয়েস। আর So benign enlargement of prostate. আর যেটা আমরা যদি বলি, যেমন আমরা পোস্ট অপারেটিভ একিউট রিটেনশন অফ ইউরিন, তাই না? পোস্ট অপারেটিভ একিউট রিটেনশন অফ ইউরিন। যখন স্পাইনাল, পরে দেখা যায় ইনভেরিয়েবলি একটা স্পাইনাল অ্যানেস্থেসিয়ার একটা কমপ্লিকেশন আছে, যে আমাদের এটা একিউট রিটেনশন অফ ইউরিন নিয়ে আসে। তারপরে আমরা ক্যাথেটারাইজেশন আর কোন কোন জায়গায় করি? ক্রনিক রিটেনশন অফ ইউরিন আমরা ক্যাথেটারাইজেশন করি। তারপরে আমরা ক্যাথেটারাইজেশন করি বিশেষ ইউরিন করার জন্য, তাই না? শকের পেশেন্ট আউটপুট মনিটর উইথ শকের ফিচার যদি নিয়ে আসে পেশেন্ট, তাহলে ওই ক্ষেত্রে আমরা কিন্তু ক্যাথেটারাইজেশন একটা প্রসিডিউর করি। তারপরে আমরা যদি পোস্ট অপারেটিভের কথা বলি, আরো যেটা লং টার্ম যে যে অপারেশন গুলো, এই অপারেশন ক্যাথেটারাইজেশন করি। ক্যাথেটার করার কি কি আছে, পদ্ধতিটা কি আছে? আমরা অ্যাসেপ্টিক টেকনিকে করব। তাহলে হোয়াট আর দা স্টেপস অফ দিস প্রসিডিউর? এটা যদি কনসাস থাকে তাহলে আমরা তার ক্ষেত্রে আমরা তাকে কি করতে হবে, তার ক্যাথেটার করা লাগবে, তাহলে এটা হলো তাকে বুঝাইতে হবে। তাহলে এটা হলো এক্সপ্লেইন দ্য প্রসিডিউর, এক্সপ্লেইন দ্য প্রসিডিউর, প্রথম কাজ। প্রসিডিউর অথবা এক্সপ্লানেশন অফ দ্য প্রসিডিউর, লাগবে এটা তাকে বুঝাইতে হবে। দুই নাম্বার কাজ হলো তার কনসেন্ট। দুই নাম্বার কাজ কি? কনসেন্ট। তিন নাম্বার কাজ হলো ইনস্ট্রুমেন্ট। কি কি ইনস্ট্রুমেন্ট তোমার? তাহলে একটা হলো ক্যাথেটার, তারপরে কি লাগবে আমার? স্টেরাইল গ্লাভস লাগবে, গ্লাভস লাগবে। তারপরে কি লাগবে? লুব্রিকেন্ট অ্যাজ ওয়েল এজ অ্যানাস্থেটিস্ট, যেটা আমরা 2% ডেসোকেন জেলি আমরা ইউজ করি, ওটা আমাদের লাগবে। কিছু জিনিস লাগবে, যেটা হলো তোমার প্রাইভেসি, একজন লাগবে, তাই না? এই জিনিসগুলো। তারপরে তুমি স্টেরিলাইজেশনের জন্য, স্টেরিলাইজেশন না, অ্যান্টিসেপটিক ওয়াশের জন্য তোমার পভিডন আয়োডিন লাগবে। আর্টারি ইউরিন ব্যাগ লাগবে, ডিস্টিল ওয়াটার লাগবে টু ইনফ্লেট দ্য ভেসেল, ডিস্টিল ওয়াটার লাগবে টু ইনফ্লেট দ্য ভেসেল। তাহলে দেখো এই জিনিসগুলো কিন্তু তোমার কাছে থাকতে হবে। এবং এই ডিস্টিল ওয়াটারটা যে তুমি নিবা, কিসে নিবা? ডিস্টিল ওয়াটারটা নিতে হবে একটা 10 cc সিরিঞ্জে। কারণ আমরা সাধারণত অ্যাকর্ডিং টু দ্য সাইজ অফ দ্য ক্যাথেটার সাইজের উপর নির্ভর করে তার বেলুনটা কতটুকু খোলাবো ওইটা গায়ে লেখা থাকে। আমরা অ্যাডাল্টের ক্ষেত্রে যদি বলি, সাধারণত আমরা 10 ml ডিস্টিল ওয়াটার দিয়ে আমরা বেলুনটাকে ইনফ্লেট করি। তাহলে দেখো এই জিনিসগুলো তোমার লাগবে। তাহলে হোয়াট আর দ্য মেনশন দ্য স্টেপস অফ দিস প্রসিডিউর আমরা যদি বলি, তাহলে হলো এক্সপানশন অফ দ্য প্রসিডিউর, কনসেন্ট, রেডি অফ অল দ্য ইনস্ট্রুমেন্ট, 3 নাম্বার। 4 নাম্বার হলো প্রাইভেসি লাগবে। তাহলে ইনস্ট্রুমেন্ট গুলো কি কি লাগবে এগুলো তোমাকে লিখতে হবে। প্রাইভেসি লাগবে, তারপর একজন অ্যাটেন্ডেন্স লাগবে, আর একটা হলো স্টেরাইল টেকনিকে আমাকে এই কাজটা
অ্যান্টিসেপ্টিক মানে অ্যাসেপ্টিক টেকনিকে আমাদেরকে কাজটা করতে হবে। 2 নাম্বার যে কোশ্চেনটা দেখো, নেম ফর ইন্ডিকেশন অফ দিস প্রসিডিউর। এই ক্যাথেটারাইজেশনে কি কি ইন্ডিকেশন তোমার আছে আমরা বলছি। একটা বলছি একটু রিটেনশন অফ ইউরিন ডিউ টু বেনাইন এনলার্জমেন্ট অফ প্রোস্টেট, আমরা বলছি কার্সিনোমা প্রোস্টেট হতে পারে। তারপরে স্ট্রিকচার ইউরেথ্রা, তারপরে আমরা বলছি ক্রনিক রিটেনশন অফ ইউরিন পোস্ট অপারেটিভ আফটার স্পাইনাল অ্যানেস্থেসিয়া। তারপরে আমরা ইন পেশেন্ট উইথ শকের পেশেন্টে আমরা ইউরিন আউটপুট মেজার করার জন্য আমরা ক্যাথেটার করে থাকি। তারপরে হলো লেন্দি অপারেশন, লং টার্ম অপারেশন যেগুলা বড় বড় অপারেশন, ওগুলোর ক্ষেত্রে আমরা সাধারণত ক্যাথেটার করে থাকি। আরেকটা তুমি বলতে পারো আমরা যদি পেলভিক সার্জারি করে থাকি তাহলে ওই ক্ষেত্রে আমরা ক্যাথেটার করি। নেম 3 ইম্পর্টেন্ট কমপ্লিকেশন। ক্যাথেটার কি কি কমপ্লিকেশন হয়? তোমাকে তিনটার কথা বলছে ক্যাথেটার। তাহলে ক্যাথেটারের কমপ্লিকেশন একটা হলো এখানে ট্রমা হয়ে ব্লিডিং হতে পারে, ইনফেকশন ইনভেট করতে পারে। তুমি যদি অ্যাসেপ্টিক টেকনিকে যদি না করো তাহলে ইউরিনারি ট্র্যাক্টের মধ্যে আমরা ইনফেকশন ইনভেট করতে পারি, তাহলে এটাও একটা কমপ্লিকেশন। তারপরে কি হতে পারে? ফলস প্যাসেজ, স্ট্রিকচার ইউরেথ্রা তুমি ক্যাথেটার দিচ্ছ, জোরাজুরি করতেছো, যায় না। তুমি যদি খুব জোরাজুরি করো তাহলে দেখা যাচ্ছে নরমাল ট্র্যাকে না গিয়ে ফলস একটা প্যাসেজ, তাহলে এটাও হতে পারে। তাহলে এগুলো হলো আমাদের কমপ্লিকেশন। আর কি কি কমপ্লিকেশন হতে পারে? ফেলিউর টু ইন্ট্রোডিউস দ্য ক্যাথেটার, মেটাল স্টেনোসিস আছে, তুমি ক্যাথেটারটা ঢুকাতে পারছো। তাহলে এই সবগুলো জিনিস আমাদের কমপ্লিকেশনের মধ্যে চলে আসে। আচ্ছা, তারপরে হলো হোয়াট ইউ মনিটর আফটার দ্য প্রসিডিউর। ক্যাথেটার করার পরে তুমি কি মনিটর করবে? স্যার ড্রেনেজ আউটপুট হচ্ছে কিনা সেটা। ইউরিন আউটপুট আসছে কিনা, এটা হলো নরমাল, এটা আসলে আমি খুশি হব। কিন্তু দেওয়ার পরে তুমি বেলুন ফুলাইলা, বেলুন ফুলানোর পরে দেখা যাচ্ছে ব্লাড আসছে, তখন মানে এটাও কিন্তু কোনো ব্লিডিং আছে কিনা এটাও কিন্তু আমাকে দেখতে হবে। এটা হলো ইমিডিয়েটলি ক্যাথেটারটা দেওয়ার পরে আমরা বেলুনটা কখন খোলাবো? বেলুনটা খোলাবো হলো আমরা ক্যাথেটারটা যখন ব্লাডারে চলে যাবে, ক্যাথেটার টিপটা যখন ব্লাডারে চলে যাবে, বেলুনের অংশটা সহ যখন ব্লাডারে চলে যাবে, তার মানে যখন কিছু ইউরিন বের হয়ে আসবে, এটা কনফার্ম হয়ে আমরা কিন্তু বেলুনটা ইনফ্লেট করব। বাট এর আগে যদি আমি কোনো কারণে বেলুনটাকে যদি ইনফ্লেট করি তাহলে উইদিন দা ইউরেথ্রার মধ্যে যদি আমি বেলুনটা ইনফ্লেট করি তাহলে ইউরেথ্রা রাপচার হবে, এবং এটা কিন্তু খুব ডেঞ্জারাস, এটা কখনোই করা যাবে না। তাহলে আমরা ইউরিন আউটপুট, ইউরিন ইভাকুয়েট হচ্ছে কিনা এটা আমরা এনশিওর করতে হবে। কোনো ভিজিবল কমপ্লিকেশন, বিশেষ করে ব্লিডিং বা পেশেন্ট কোনো এক্সট্রিম কোনো পেইন ফিল করতেছে কিনা, পেরিনিয়াল কোনো হেমাটোমা ব্লিডিং হচ্ছে কিনা, এগুলো কিন্তু আমাদের দেখতে হবে। তাহলে হোয়াট ইউ মনিটর আফটার দ্য প্রসিডিউর, তাহলে এটার আনসার হবে এটা। তাই এখানে কম বেশি হয়তো আমি বলে ফেলছি, যেটাই তোমাদের ইয়ে হয়। তাহলে ক্যাথেটার সম্পর্কে আর এমনিতে কোশ্চেন স্পেসিফিক তেমন কিছু আসে না। যদি স্পেসিফিক অ্যাপ্লায়েন্সের মধ্যে যদি তোমাদের কার্ডিয়াক ক্যাথেটার দেওয়া থাকে তাহলে হয়তো কোশ্চেন আসতে পারে হাউ ক্যান ইট ইজ স্টেরিলাইজ, এটা কিভাবে স্টেরিলাইজ করা হয়। তাহলে সাধারণত এই অ্যাপ্লায়েন্স গুলো স্টেরিলাইজ করা হয় হলো গামা রেডিয়েশন অথবা ইথিলিন অক্সাইড, গামা রেডিয়েশন অথবা ইথিলিন অক্সাইড, এগুলা মনে রাখতে হবে। এগুলা থেকে আর কোশ্চেন আসতে পারে খুব একটা বেশি কিছু না। আচ্ছা, নেক্সট কোশ্চেন যেটা, এটা কি কি দেখে, এটা দেখে কি মনে হয়? স্যার ইন্টারকোস্টাল আন্ডার ওয়াটার সিল ড্রেনেজ। ওয়াটার সিল ড্রেনেজ, আন্ডার ওয়াটার সিল ড্রেনেজ অথবা ইন্টারকোস্টাল টিউব ড্রেনেজ। নেম দ্য প্রসিডিউর, প্রথম কথা এটাই। তাহলে ওয়াটার সিল ড্রেন লিখতে হবে, ইন্টারকোস্টাল টিউব ড্রেন লিখতে হবে। মেনশন 3 ইন্ডিকেশন অফ দিস প্রসিডিউর। তাহলে আমরা এই প্রসিডিউরের তিনটা ইন্ডিকেশন, ইন্টারকোস্টাল টিউব ড্রেনেজের তিনটা ইন্ডিকেশন কি? নিউমোথরাক্সে করি, নেমোথোরাক্স, হেমোথোরাক্স, হেমোথরাক্স আর এমফাইমাতে করি স্যার। এমফাইমা অসুবিধা নাই, হেমোথোরাসিস, তাহলে দেখো সবচেয়ে ইজি নিউমোথোরাক্স, হিমোথোরাক্স। তাহলে নিউমোথোরাক্স মানে হলো এয়ার ইন দ্য প্লুরাল ক্যাভিটি, হিমোথোরাক্স মানে হলো ব্লাড ইন দ্য প্লুরাল ক্যাভিটি। দুইটা একসাথে হতে পারে, তাহলে নিউমোথোরাক্স হতে পারে। তাহলে এটাও কিন্তু একটা ইন্ডিকেশন, হ্যাঁ, এটাও একটা ইন্ডিকেশন। তারপরে পুজ থাকতে পারে, পুজ মানে পাইমাথোরাসিস অথবা পায়োথোরাক্স যেটা আমরা বলি। হাউ উইল ইউ গিভ ফলোইং দ্য প্রসিডিউর, তুমি এটা দিছো, এটা দেওয়ার পরে কি কি ফলো আপ করবা?
তাহলে ফলো আপের দেখো তিনটা জিনিস এখানে, একটা হলো সাবজেক্টিভ, আরেকটা হলো অবজেক্টিভ। সাবজেক্টিভ আরেকটা হলো অবজেক্টিভ। ফলো আপের ক্ষেত্রে সাবজেক্টিভ বলতে হলো এই রোগীটার এই সমস্যার কারণে আমি ওয়াটার সিল ড্রেনেজ দিচ্ছি, তাহলে আমি এই যে ওয়াটার সিল ড্রেনেজটা যে দিলাম, এটা দেওয়ার পরে তার এই সমস্যাগুলা কমছে কিনা প্রথম তার সাথে এই কথাগুলো বলে দিতে হবে। এটা হলো সাবজেক্টিভ। তাহলে দেখো আমার শ্বাসকষ্ট ছিল, বুকে ব্যথা ছিল, আমি শ্বাস নিতে পারতেছিলাম না, আমার পালস বেশি ছিল, ব্লাড প্রেশার বেশি ছিল, তোমার রোগীটার, তোমার কাছে মনে হয়েছে পেশেন্ট সিম্পটমটা নিউমোনিয়া, তুমি এই রোগীকে বললা যে হ্যাঁ এটা ওয়াটার সিল ড্রেন দেওয়া লাগবে। তাহলে রোগীর যে ওয়াটার সিল ড্রেনটা দেওয়ার আগে যে যে সিম্পটম গুলো ছিল, এই সিম্পটম গুলো তার এখন কমতেছে কিনা, তোমাকে এই জিনিসটা তাকে জিজ্ঞেস করতে হবে। এটা হলো তার রোগীর সাথে কথা। তারপরে তুমি যদি টিউবের দিকে খেয়াল করো, তাহলে এখানে ড্রেন যে এডিকুয়েটলি কাজ করতেছে কিনা, এখানে তুমি যে পারপাস যে বাতাস এবং ব্লাড, তুমি মনে করছো ভিতরে বাতাস আছে, ভিতরে ব্লাড আছে, এগুলো বের হচ্ছে কিনা তোমাকে দেখতে হবে, টিউবটা ফাংশন। তারপরে তুমি ক্লিনিক্যালি রোগীর বুকের মধ্যে অস্কালটেশন করে দেখতে হবে যে হ্যাঁ তুমি হিমোথোরাক্স যদি পাও তাহলে তুমি রেজোনেন্ট পাবা, সরি হিমোথোরাক্স যদি পাও তাহলে ডাল পাবা, নিউমোথোরাক্স যদি পাও তাহলে রেজোনেন্ট পাবা। তাহলে ওই জিনিসগুলো পাচ্ছ কিনা, তুমি অস্কালটেট করে বাউল সাউন্ড ব্রেথ সাউন্ড আগে পাও না, এখন ব্রেথ সাউন্ডটা তাহলে ক্লিনিক্যাল এবং এই জিনিসগুলো তোমাকে কিন্তু অবজার্ভ করতে হবে। তারপরে হলো তোমার ইনভেস্টিগেশন। ওয়াটার সিল ড্রেন দেওয়ার আগে তুমি একটা হ্যাঁ তার লাংটা শিখতে, এদিকে বাতাস, এদিকে ব্লাড আছে, এখন তুমি এটা দেওয়ার পরে তার আরেকটা এক্সরে করতে হবে, এটা জায়গা মতো টিউবটা আছে কিনা এটা দেখার জন্য। আরেকটা হলো আমি যে পারপাস ওই ভিতরের বাতাস এবং রক্তটাকে বের করার জন্য দিচ্ছি, আহ, এগুলো বের হয়ে আমার লাংটা আবার এক্সপান্ড করতেছে কিনা, এই জিনিসগুলো দেখো তোমাকে কিন্তু ফলো আপ করতে হবে। হাউ উইল ইউ গিভ ফলো আপ ফলোইং দ্য প্রসিডিউর, তাইলে ফলোইং দ্য প্রসিডিউরের উপর আমাদের তাহলে ক্লিনিক্যাল মধ্যে একটা হলো সিম্পটমস, একটা হলো ক্লিনিক্যাল এক্সামিনেশন, তারপর টিউব যেটা দেখছি টিউব অ্যাজ ওয়েল এজ দা ওয়াটার সিল যে বোতল আছে ওই বোতলটাকে দেখতে হবে, এটা কমিউনিকেশন কানেক্টিভিটি আছে কিনা ঠিক আছে কিনা এটা। তারপরে আমি দেখতে হবে ক্লিনিক্যাল এক্সামিনেশন করে অসকালটেট এবং পারকাশন করে, এটা আমার দেখতে হবে। তারপরে হলো রেডিওলজিক্যাল ইনভেস্টিগেশন, যেটার উপর নির্ভর করে আমি ওয়াটার সিল ড্রেন দিয়েছিলাম, তারপরে ওটা করতে হবে। তাহলে এইভাবে রোগীটাকে ফলো আপ করতে হবে। মেনশন ক্রাইটেরিয়া ফর রিমুভাল অফ টিউব, কখন তুমি টিউবটা রিমুভ করবা, তাহলে কখন রিমুভ করবা, বেসিক প্রিন্সিপাল। অ্যাকচুয়ালি দেখো সিম্পল কথা, আমি যে কারণে দিছি ওই কারণটা যদি সলভ হয়ে যায় তখন আমি রিমুভ করবো, এটা হলো একটা বেসিক কথা। তাহলে কারণটা সলভ হওয়া মানে হলো তার সিম্পটম গুলো রিলিফ হয়েছে, রোগীর শ্বাসকষ্ট ছিল, বুকে ব্যথা ছিল, রোগী আগে শুনতে পারতো না, পারতো না, হ্যাঁ, এই জিনিসগুলো তার যে সিম্পটম গুলো ছিল এগুলো এলিভিয়েট করা, এগুলো রিমুভ হয়েছে, এটা হলো প্রথম কথা। ক্লিনিক্যাল ফাইন্ডিংস এর মধ্যে তুমি এক্সামিনেশন ওই রেসপিরেটরি আমরা যদি টেস্ট অসকালটেট এবং পারকাশন করে আমরা যদি দেখি ইমপ্রুভ যদি হয়, তারপরে টিউবের মধ্যে যদি আমি টিউবের এয়ার কলাম মুভমেন্ট অফ দ্য এয়ার কলাম যদি দেখা যায় যে কাশি দেওয়ার পরে তার লাং এক্সপান্ড করা আছে, তার মুভমেন্ট অফ দ্য এয়ার কলাম নাই, এটা তারপরে তুমি আবার এক্সরে করে দেখলা ফুল এক্সপান্ড অফ দ্য লাং, নো কালেকশন both air and blood within the pleural cavity, এরকম যদি না থাকে তাহলে we can remove the tube। বোঝা গেছে? জি স্যার। বুঝছো তোমরা? জি স্যার, জি স্যার, জি স্যার। বুঝছি স্যার, বুঝছি স্যার। হ্যাঁ রেসপন্স করতে হবে তো, না হয়তো আমি কাকে পড়াচ্ছি কি পড়াচ্ছি কিছুই বুঝি না। আমি নিজে স্যার বুঝছি স্যার। হ্যাঁ ওকে। মিউট থাকে তো স্যার, এই জন্য লেট হয়। তারপরে এটা অর্থোপেডিক্সে পড়াবে, এটা কি ফ্লেক্সার পেলভিস? এই এক্সট্রা আমি নিজেও ভালো বুঝতেছি না, এটা খুব মানে কোয়ালিটি ভালো কোয়ালিটি হয় নাই, যার কারণে এটা আসলে বোঝা যাচ্ছে। ফ্লেক্সার পেলভিস হওয়ার সম্ভাবনা বেশি, তো বাদ দাও। এটাতে আসি আমরা, এটা কি? এটা দেখে কিছু বোঝা যায়? স্যার টিউব কোলাঞ্জিওগ্রাম হচ্ছে। টি টিউব কি? টি টিউব স্যার। টি টিউব কোলাঞ্জিওগ্রাম কি এটা? টি টিউব কোলাঞ্জিওগ্রাম। রাইট ডাউন দ্য রেডিওলজিক্যাল ফাইন্ডিংস, রেডিওলজিক্যাল কি ফাইন্ডিংস পাওয়া যায় সেখানে। টি টিউব কোলাঞ্জিওগ্রাম এখানে তুমি কি পাচ্ছ? তাহলে টি টিউব কোলাঞ্জিওগ্রাম আগে তোমাকে বুঝতে হবে বেসিক অ্যানাটমি অফ দা রাইট এন্ড লেফট হেপাটিক ডাক্ট, কমন হেপাটিক ডাক্ট,
তারপরে হলো সিস্টিক ডাক্ট, তারপরে হলো কমন বাইল ডাক্ট। এই জিনিসটা তোমার মাথায় প্রথম থাকতে হবে। তাহলে দেখো আহ, আমাদের রাইট এবং লেফট হেপাটিক ডাক্ট আছে, কমন হেপাটিক ডাক্ট আছে, তারপরে লম্বা করে টিউবের মতো যে জায়গাটা আছে তার নিচের জায়গাটা হলো কমন বাইল ডাক্ট। তাহলে এখানে কি আছে? এখানে হলো আমরা যদি বলি আমাদের কমন হেপাটিক ডাক্ট, কমন বাইল ডাক্ট এগুলো ডায়ামিটার খুব বেশি না, কিন্তু হাইয়েস্ট হলো 7.5 মিলিমিটার, হ্যাঁ 7 মিলিমিটার। তাহলে এখানে আমরা মনে হচ্ছে তার লেফট রাইট হেপাটিক ডাক্ট as well as the common hepatic duct, তার মানে biliary tree is dilated, no doubt। তারপরে হলো দেখো biliary tree তে ডাই দেওয়া আছে, কোলাঞ্জিওগ্রাম মানে হলো এখানে একটা ডাই দেওয়া হবে within the biliary channel, that if the channel is clear the dye enter into the second part of the duodenum। নরমাল যে অ্যানাটমি আমাদের কমন বাইল ডাক্ট এন্টার ইনটু দ্য ডিউডেনাম থ্রু দ্য ইনফ্লো অফ ব্যাটার। তাহলে নরমালি বাইলটা লিভার থেকে সিক্রেট হইয়া ওই বাইলটা বিলিয়ারি চ্যানেল হয়ে আমাদের সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনামে যাওয়ার কথা। তাহলে আমরা এখানে যে সাদা যে অংশটা আমরা দেখতে পাচ্ছি দ্যাট ইজ দ্য ডাই। ডাই রিমেইন উইদিন দ্য বিলিয়ারি চ্যানেল। এই বিলিয়ারি চ্যানেলে যে ডাইটা আছে ওই ডাইটা কি আমাদের নিচের দিকে ডিউডেনামে গেছে বলে কি মনে হয়? স্যার চলে গেছে স্যার। গেছে মনে হয়? জি কোন স্যার। দিক দিয়ে দেখলে তুমি গেছে? স্যার যে ভার্টিক্যাল কলামের সাথে যে শ্যাডোটা স্যার সেটা ডিউটার নামের এটা শুধু ভার্টিক্যাল কলাম, আর বাকিটা এটা তো কালো কালো শ্যাডো। এই যে এটা যেটা এটা দেখি আমরা এটা কিন্তু কালো শ্যাডো। এই যে আমি যেখানে কার্সারটা রাখলাম এইটা জি এটা স্যার। কি কালো না? হ্যাঁ, জি স্যার। তাহলে এটা যদি ডাই যদি আসতো এখানে কিন্তু এখানে যেরকম সাদা এখানেও এরকম সাদা থাকতো। আর এটা যেটা এই যে টিউবটা যেটা দ্যাট ইজ দ্য টি টিউব। এই টি টিউব দিয়ে এটা এক্সটার্নাল স্কিনের উপরে আমরা এই দিক দিয়ে কিন্তু আমরা ডাই, এই ডাইটা আমরা এখান থেকে দিছি। এই ডাইটা এখানে অপাসিফিকেশন করছে বিলিয়ারি ট্রি। এগুলো হলো লিভারের ভিতরে, এটা হলো রাইট, এটা হলো লেফট, এটা হলো কমন হেপাটিক, এটা হলো কমন বাইল। দেখো নো ডাই এন্টার ইনটু দ্য সেকেন্ড পার্ট অফ দ্য টিউব। এই যে এখানে যে একটা গোলের মতো একটা জিনিস আছে না, গোলের একটা অংশ আমরা দেখতে পাচ্ছি বাকি অংশ আমরা দেখতে পাচ্ছি না, এটা হলো রেসিডুয়াল মানে ফিলিং ডিফেক্ট উইদিন দ্য ডিস্টাল পার্ট অফ দ্য কমন বাইল। তার মানে এখানে নো ডাই এন্টার ইনটু দ্য ডিউডেনাম, তার মানে এখানে কিন্তু অবস্ট্রাকশন ইজ দেয়ার। এটা অনেক কিছু হইতে পারে এখানে। তাহলে তোমাকে দেখো হোয়াই ইট ইজ ডান, এটা কেন করা হয়েছে? টু সি দ্য প্যাটেন্সি অফ দ্য biliary tree with the intestinal tract। আমরা এটা করছি কেন? হোয়াই ইট ইজ ডান টু সি দ্য প্যাটেন্সি অফ দ্য biliary channel। নেম দ্য অপারেশন পারফর্মড, এখানে কি অপারেশন করা হয়েছে? সাধারণত আমরা পলিডোকোলিথোটমি, লিথোটমি স্যার। তার মানে পলিডোকোলিথিয়াসিস, স্টোন ইন দ্য কমন বাইল ডাক্ট। বিলিয়ারি চ্যানেলে স্টোন থাকলে আমরা সাধারণত এই অপারেশনটা করি। এই অপারেশনটা হলো পলিডোকোলিথোটমি। এই অপারেশন করার পরে আমরা টি টিউব দিই, টি টিউব দিয়ে আমরা পরবর্তীতে টি টিউব কোলাঞ্জিওগ্রাম করে আমরা কনফার্ম করতে পারি যে আমার এই ট্র্যাকটা কিছু আমি পাথর বের করে আনছি আর কোনো পাথর আছে কিনা বা কোনো অবস্ট্রাকশন আছে কিনা নাকি ক্লিয়ার। এই ক্লিয়ারটা দেখার জন্য আমরা দেখি, ক্লিয়ার থাকলে আমরা টি টিউবটা রিমুভ করে ফেলবো। ক্লিয়ার যদি আমরা না পাই তাহলে আমরা টি টিউব রিমুভ করলে কিন্তু আবার সেই রোগীর জন্ডিস কিন্তু ডেভেলপ হবে। সুতরাং নেম দ্য অপারেশন পারফর্ম, এটা হলো পলিডোকোলিথোটমি উইথ টি টিউব ইনসারশন। হোয়াট আর দ্য ইন্ডিকেশন অফ দ্য অপারেশন? কি ইন্ডিকেশন কি কি হতে পারে? এখানে একটা হলো পলিডোকোলিথোটমি, সরি একটা হলো পলিডোকোলিথিয়াসিস, আর কি? স্যার ওয়ার্ম যদি থাকে আর হচ্ছে yes worm in the common bile duct। ওয়ার্ম যদি কনজারভেটিভ ট্রিটমেন্টে যদি এটা না যায় তাহলে ওয়ার্ম ইন দ্য কমন বাইল ডাক্ট। আর কি হতে পারে? আর কেউ কেউ লিখতে চায় ফরেন বডি ইন দ্য কমন বাইল ডাক্ট, তাই না? কেউ কেউ লিখো তোমরা, তোমাদের চুক্তিতে হয়তো আছে ফরেন বডি ইন দ্য কমন বাইল ডাক্ট। আচ্ছা কমন বাইল ডাক্টে ফরেন বডি কেমনে যাবে বলো তো? যাওয়ার কোনো সুযোগ আছে? আছে, যদি ইউটিউবের ওই যে ফ্র্যাগমেন্টটা যদি মনে করে একটা ফ্র্যাগমেন্ট যদি থেকে যায় এটা হলো অন্য কথা, কিন্তু আসলে ফরেন বডি ইন দ্য কমন বাইল ডাক্ট এটা একটা আনইউজুয়াল শব্দ, এটা বলা যাবে না। তাহলে তোমরা যদি দুইটার কথাও বলো, একটা হলো কোলিডোকোলিথিয়াসিস একটা, আরেকটা যদি বলো যে আমরা ওয়ার্ম ইন দ্য কমন বাইল ডাক্ট, এই দুইটা বললেই হবে। হোয়াট আর দ্য ইন্ডিকেশন অফ দ্য অপারেশন, এই দুইটা তোমাদের লেভেলে বললেই যায় না। তাহলে টিটিউব কোলাঞ্জিওগ্রাম সম্পর্কে আমাদের এখানে
তাহলে ফিলিং ডিফেক্ট ইন দ্য ডিস্টাল পার্ট অফ দ্য কমন বাইল ডাক্ট, এটা আমরা পাচ্ছি। নো ডাই এন্টার ইনটু দ্য ডিউডেনাম, এটা হলো আমাদের ফাইন্ডিং। Why it is done? It is done due to in the common bile duct. Name the operation cholecystectomy insertion. What are the indication of the operation? দুটা বললাম আমরা, cholecystectomy as well as the stone in worm in the common bile duct. ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, এই হইলো তোমাদের মোটামুটি এখানে 2014 এগুলাই আছে। শুরু করে দাও। বড় হয়ে গেলে নিচে কোশ্চেন আছে তো? আচ্ছা, দেখো এখানে একটা ইনস্ট্রুমেন্ট আছে, ইনস্ট্রুমেন্টের নাম কি? নাম বলতে পারবা? স্যার এটা গ্যাস্ট্রোজেজোনোস্টোমি ক্ল্যাম্প। Yes, identify the instrument, তাহলে এটা হলো gastrojejunostomy clamp. What are the parts of this instrument? একটা হলো গ্যাস্ট্রিক পার্ট, আর একটা হলো জেজুনাল পার্ট। জেজোনাল পার্ট। তাহলে একটা হলো গ্যাস্ট্রিক পার্ট, একটা হলো জেজুনাল পার্ট। How it is sterilized? স্টেরিলাইজ করে কিভাবে? দেখো all the steel স্যার এটা অটোক্লেভ, সব না না autoclave, অটোক্লেভ না, অটোক্লেভ। definitely autoclave। কেন autoclave না কেন? তোমার জি স্যার। autoclave মনে হয় না কেন? স্যার সকল স্টিলের ইনস্ট্রুমেন্টে অটোক্লেভ এক্সেপ্ট শার্প ইনস্ট্রুমেন্ট গুলা স্টিলের। Yes, yes. হ্যাঁ হ্যাঁ Except মানে এটা definitely কি? autoclave। এটা কি? অটোক্লেভ। অটোক্লেভ Definitely, no doubt। এটা বললাম না, আমাদের ওই যে রাবার এবং এই প্লাস্টিক অ্যাপ্লায়েন্স গুলো গামা রেডিয়েশন ইথিলিন অক্সাইড, আর আমাদের যে জি স্যার। স্টিলের যে ইনস্ট্রুমেন্ট গুলা শার্প ইনস্ট্রুমেন্ট ছাড়া বাকি সবকিছু অটোক্লেভ। এগুলা তো একেবারে অটোক্লেভ মুখস্থ, এটা বেসিক প্রিন্সিপাল, এটা মনে রাখতে হবে। রাইট ডাউন দ্য জি ইউজ স্যার। অফ দিস ইনস্ট্রুমেন্ট, কি কি কাজে ইউজ করি আমরা? গ্যাস্ট্রোজেজোনোস্টোমি অপারেশন। Following গ্যাস্ট্রোজেনিস্টমি অপারেশন আছে স্যার, এটা gastrojejunostomy, ক্ল্যাম্প করার জন্য তাহলে দুই মাথাকে ক্ল্যাম্প করে রাখার জন্য। gastrojejunostomy আমরা কি কি কাজে? একটা হলো পাইলোরিক স্টেনোসিস করতে পারি, পাইলোরিক স্টেনোসিস। একটা হলো লোয়ার রেডিক্যাল গ্যাস্ট্রেক্টমিতে, একটা হলো আমরা অ্যাডভান্স কার্সিনোমা স্টোমাক। হ্যাঁ, তাহলে যেহেতু দেখো এক নাম্বার আছে, এক নাম্বারে যদি একটু বাড়িয়ে কথা বলো তাহলে কিন্তু সুবিধা হবে। গ্যাস্ট্রোজেনোস্টমি ডিউ টু পাইলোরিক স্টেনোসিস, ডিউ টু লোয়ার রেডিক্যাল গ্যাস্ট্রেক্টমিতে, ডিউ টু আমরা অ্যাডভান্স গ্যাস্ট্রিক কার্সিনোমা, এই তিনটা এগুলাতে আমরা কিন্তু গ্যাস্ট্রোজেনোস্টমি করি। রাইট ডাউন দ্য হ্যাজার্ড অফ ইটস ইউজ। কি কি হ্যাজার্ড হতে পারে? সারাউন্ডিং স্ট্রাকচার ইনজুরি। ইনজুরি টু দ্য সারাউন্ডিং স্ট্রাকচার। সারাউন্ডিং স্ট্রাকচার কিসের? এখানে মেইনলি তুমি যদি বেশি টাইট করে ক্লাম্প করো তাহলে ভাস্কুলারিটি হ্যাম্পার হতে পারে। সবচেয়ে ইম্পর্টেন্ট স্টোমাক জি স্যার। এবং জেজুনাম, তাই তো? এর বাইরে জি তো স্যার। ইউজ করা যায় না। স্টোমাক এবং জেজুনাম এই দুইটাতে আমরা সাধারণত ইউজ করি। সুতরাং এই দুইটাকে কাছাকাছি এনে আমরা টাইট করে পজিশন করে আমরা যদি বেশিক্ষণ ধরে রাখি তাহলে ভাস্কুলারিটি হ্যাম্পার্ড হয়ে এগুলো কি হতে পারে? ইসকেমিয়া হতে পারে। এটাই হলো সবচেয়ে বেশি গ্রেভ কমপ্লিকেশন। ইনজুরি টু দ্য সারাউন্ডিং স্ট্রাকচার, এটা কোত্থেকে শিখছো আল্লাহ জানে। এটা ইনজুরি টু দ্য সারাউন্ডিং স্ট্রাকচার করবে এটা একটা। আরেকটা হলো যদি তোমার ক্লিপ গুলো তুমি যদি উপরে নিচে, যে সামনের দিকে একটা লক আছে, পিছনে আমরা একটা ঘুরাইয়া একটা লক আছে, এই লক গুলো যদি ভালোভাবে আমি যদি না লাগাই, এখানেও হতে পারে স্লিপেজ অফ দা স্ট্রাকচার। তুমি স্টোমাক ইয়ে করছো, দৌড় স্লিপ করে চলে গেছে। তাহলে এগুলো হলো হ্যাজার্ড। রাইট ডাউন দ্য হ্যাজার্ড অফ ইটস ইউজ। এটার হ্যাজার্ড হলো, একটা হলো আমরা যদি যদি বেশি টাইট করে যদি আমরা যদি ফিক্স করি তাহলে এটা ভাস্কুলারিটি হ্যাম্পার করতে পারে। রেসপেক্টিভ পার্ট অফ দা ইম্প্যাক্ট হলো আমরা যদি টু লুজ, বেশি লুজ দিয়ে যদি দিই তাহলে এগুলা স্লিপেজ অফ দা রেসপেক্টিভ সেগমেন্ট অফ দা ইন্টেস্টাইন, স্টোমাক এজ ওয়েল এজ দা জেজুনাম স্লিপ করতে পারে। তাহলে এগুলো হলো ওদের হ্যাজার্ড। এই ইনজুরি টু দা জানা স্যার। কি বলে বোঝা যায় না। আচ্ছা যাই হোক, এটা হলো ইন্ট্রাভেনাস। দেখো কিছু না বুঝলে অন্তত নিচের দিকে একটু পড়ার চেষ্টা করবো। দেখো আইডেন্টিফাই দ্য এক্স-রে, মেনশন দ্য রেডিওলজিক্যাল ফাইন্ডিংস। 3 নাম্বার কোশ্চেন, হোয়াট ইজ ইউর রেডিওলজিক্যাল ডায়াগনোসিস। 4 নাম্বার যেটা, এটা হলো রাইট ডাউন দ্য প্রিপারেশন অফ দ্য পেশেন্ট বিফোর ডুইং দিস এক্স-রে। এগুলো থেকে কিছু কোশ্চেন কিন্তু পাওয়া যায়। দেখতেছে এটা
ওই যে রাইট ডাউন দ্য প্রিপারেশন অফ দ্য পেশেন্ট বিফোর গোয়িং দিস এক্স-রে, এটা দেখে কিন্তু কিছু জিনিস ইন্টারভেনাস আইডিয়া, এটা হলো ইন্ট্রাভেনাস ইউরোগ্রাফি। এটা কি? ইউরোগ্রাফি, জি স্যার। ইন্টারভেনাস ইন্ট্রাভেনাস ইউরোগ্রাফি। ইন্ট্রাভেনাস ইউরোগ্রাফি, আইভি ইন্ট্রাভেনাস ইউরোগ্রাফি। মেনশন দ্য রেডিওলজিক্যাল ফাইন্ডিং। তাহলে প্রথম কিন্তু তোমাকে একটা নরমাল আইভিউ দেখতে হবে। আমাদের কিডনি, ইউরেটার এবং ব্লাডার, কিডনি, ইউরেটার এন্ড ব্লাডারের যে অ্যানাটমিটা পড়ে যেতে হবে। আমরা জানি নরমালি আমাদের কিডনি কোথায় থাকে? আপার অ্যাবডোমেনে, নাম্বার 1 2 3, হ্যাঁ, নাম্বার 1 2 3 তে মেইনলি, বা নাম্বার 1 অবশ্য সম্ভবত হলো রাইট সাইডে, লেফট সাইডে কিন্তু একটু উপরে থাকে। আর আমরা যদি ইউরেটারের কথা বলি, ইউরেটার থাকে হলো নাম্বার 1 এর ট্রান্সভার্স প্রসেস থেকে একবারে নাম্বার 5 এর ট্রান্সভার্স প্রসেসের সামনে দিয়ে এটা নামে স্যাক্রোইলিয়াক, ওভার দ্য স্যাক্রোইলিয়াক জয়েন্টের ইন ফ্রন্ট দিয়ে আসে, এসে রেসপেক্টিভ সাইড এসিয়াল স্পাইন পর্যন্ত এসে এটা মিডিয়ালি টার্ন নিয়ে ব্লাডার এন্ট্রি করে। তাহলে আমাদের এই অ্যানাটমিটা কিন্তু খুব ক্লিয়ার থাকতে হবে। আর ব্লাডারটা হলো সিম্পেসিস পিউবিস বা পেলভিক বোনের ওইদিকে আমাদের নিচের দিকে। তাহলে দেখো আমরা এখানে যেটা দেখলাম, এখানে এই যে সাদা একটা গোল কিসের মতো, এটা এটা কিসের মতো বলবো? এটা কচ্ছপের মতো মনে হয় নাকি? এই জিনিসটা কি? এটা হলো সিকোয়েন্সিয়াল। আমরা যদি প্রত্যেকটা ফিল্ম যদি না দেখি এটা বলা টাফ, কিন্তু এখানে দেখে যেটা মনে হচ্ছে আমাদের, এই যে আইভিউতে মেনশন দ্য রেডিওলজিক্যাল ফাইন্ডিংস হলো এর নিচের দিকে সরু এই যে জিনিসটা যেটা দেখি, ইট ইজ দ্য ইউরেটার। এই এটা হলো ব্লাডার, এটা হলো পেলভিস অফ দ্য কিডনি। পেলভিস অফ দ্য ইউরেটার যেটা, এটা কি হচ্ছে? ডাইলেটেড, অনেক মোটা হয়ে আছে। পেলভিস এত না। এই যে আমার যদি ইউরেটার যদি ডায়ামিটার হয়, তাহলে পেলভিস এরকম হওয়ার কথা ছিল না। তার মানে এটা পেলভিসটা অনেক ডাইলেটেড। তাহলে এইদিকে আমাদের ইউরেটার, এই যে দেখো একটু, এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে এই এত, এদিকে কিছু দেখতে পাচ্ছি না। তার মানে এটা হয়তো অনেক ডিলেড ফেল, এই জন্য এদিকের কিডনি হয়তো নর্মাল, কিন্তু এই দিকের পেলভিস ইজ ডাইলেটেড। হ্যাঁ, ইউরেটার এই ব্লাডারে ডাই আসছে। তাহলে এটাই হলো মেইন আমাদের radiological findings: dilated pelvis in the right side with normal ureter and bladder. Normal ureter. What is your radiological diagnosis? তাহলে radiological diagnosis আমাদের কি দাঁড়া? তার মানে এখানে পেলভিস থেকে, স্যার তার মানে কিডনি থেকে যে ইউরিনটা তৈরি হয় ওটা পরিপূর্ণভাবে ইউরেটার দিয়ে ব্লাডারে আসতে পারে না। পেলভিসে অনেকটা জি স্যার। থেকে যায়। তার মানে কিডনিও হয়তো অনেক বড় তার, আমরা যদি দেখি। তাহলে এটা রেডিওলজিক্যাল ডায়াগনোসিস কি আমাদের? হাইড্রোনেফ্রোসিস রাইট সাইডেড। হাইড্রোপেলভিস, না হাইড্রোনেফ্রোসিস তো বলি না, হাইড্রোপেলভিস। তার মানে হচ্ছে অনেকগুলো একসাথে সরি করছি। আচ্ছা দাঁড়াও, এটা শেষ করে আমি শেষ করে আচ্ছা, অল্টারনেট এফ এফ আচ্ছা, হ্যাঁ। তাহলে এটা রেডিওলজিক্যাল ডায়াগনোসিস হলো পিইউজে, হাইড্রোপেলভিস। পিইউজে অবস্ট্রাকশন। নাম শুনছো তো? পেলভি ইউরেটারিক জাংশন অবস্ট্রাকশন। জি স্যার। নাম শুনছো নাকি শোনো না? জি স্যার। হ্যাঁ, পিইউজে, এই যে পেলভিস এবং ইউরেটারের যে আপার ইউরেটারের যে জাংশন, ওই জায়গায় অবস্ট্রাকশনের কারণে তার প্রক্সিমাল যে পোরশনটা, ওই পোরশনটা ডাইলেটেড হয়ে আছে। এখানে অনেক ডাই জমা আছে। এত ডাই জমা থাকার কথা নেই, ডাই পুরাটা ব্লাডারে চলে আসার কথা ছিল, এবং রোগী যখন প্রস্রাব করবে এই ডাইটা কিন্তু প্রস্রাবের সাথে বের হয়ে যাওয়ার কথা ছিল। তাহলে ডাইটা এখানে জমা, দ্যাট ইজ দ্য অ্যাবনরমাল। তাহলে এটা ডায়াগনোসিস হবে পিইউজে অবস্ট্রাকশন অন রাইট সাইড। রাইট ডাউন দ্য প্রিপারেশন অফ দ্য পেশেন্ট বিফোর ডুইং দিস এক্স-রে। তাহলে এই এক্স-রেটা করার আগে কি প্রিপারেশন থাকতে হবে? আমরা একটা রোগীর যদি আইভিউ করতে যাই, আইভিউ এর প্রিপারেশন হবে একটা হলো এডিকুয়েট হাইড্রেশন, ডিহাইড্রেটেড হলে হবে না, হাইড্রেশন ঠিক থাকতে হবে। এটা হলো একটা। 2 নাম্বার কথা হলো তার কিডনির ফাংশন শুড বি নরমাল। মানে সিরাম ক্রিয়েটিনিন শুড বি উইদিন নরমাল লিমিট। সিরাম ক্রিয়েটিনিন শুড বি উইদিন নরমাল লিমিট। তার সিরাম ক্রিয়েটিনিন নরমাল থাকতে হবে। সিরাম ক্রিয়েটিনিন কম বেশি হলে কিন্তু আমরা আইভিউ করতে পারবো না। এটা। তারপরে হলো তার এডিকুয়েট বাউল প্রিপারেশন। যেহেতু আমরা এক্স-রে করব, সাথে যদি বাউল গ্যাস, পেটের ভিতরে যদি খুব বেশি গ্যাস এবং ফিকাল ম্যাটার যদি থাকে, তাহলে কিন্তু আমরা এই শ্যাডো গুলো কিন্তু ভালো বুঝতে পারবো না। তাহলে তিনটা জিনিস, একটা হলো হাইড্রেশন, একটা হলো সিরাম ক্রিয়েটিনিন শুড বি নরমাল উইদিন নরমাল লিমিট, 3 নাম্বার হলো এডিকুয়েট বাউল প্রিপারেশন। বাউল প্রিপারেশন নিতে হবে।
এই জন্য আমরা রোগীদেরকে সাধারণত কিছু ল্যাক্সেটিভ এবং গ্যাস অ্যাবজর্বিং এজেন্ট আমরা সাধারণত দিয়ে থাকি। আচ্ছা, এখানে সুচার ম্যাটেরিয়াল দেওয়া আছে অনেকগুলা, প্রত্যেকটারে গায়ে নাম দেওয়া আছে। দেখো এটা কি বলছে, প্রোলিন। কি লেখা আছে? প্রোলিন। এইটাতে লেখা আছে ক্যাটগাট, ক্রোমিক ক্যাটগাট। এটাতে লেখা আছে সিল্ক। এইটাতে লেখা আছে বিক্রিন। এটাতে লেখা আছে টেক্স অ্যাবজর্বেবল সুচার ম্যাটেরিয়াল। তাহলে আমরা যদি সিনথেটিক অ্যাবজর্বেবল, এখানে তাহলে তোমাকে প্রথম জানতে হবে এখানে কোনটা অ্যাবজর্বেবল কোনটা নন অ্যাবজর্বেবল। তাহলে আমরা যদি প্রথমটাতে আসি, প্রোলিন। প্রোলিন কি অ্যাবজর্বেবল না নন অ্যাবজর্বেবল? অ্যাবজর্বেবল। অ্যাবজর্বেবল প্রোলিন, হ্যাঁ? অ্যাবজর্বেবল স্যার, অ্যাবজর্বেবল। আরে প্রোলিন তো নন অ্যাবজর্বেবল। প্রোলিন আবার নন অ্যাবজর্বেবল হয় কিভাবে? প্রোলিন হলো নন অ্যাবজর্বেবল। প্রোলিন কি? নন অ্যাবজর্বেবল। অ্যাবজর্বেবল স্যার, হ্যাঁ, তারপরে সিল্ক। সিল্ক কি? এটা নন অ্যাবজর্বেবল স্যার। সিল্ক নন অ্যাবজর্বেবল স্যার। নন অ্যাবজর্বেবল, ডেফিনেটলি। এই যে দেখো সিল্কের গায়ে লেখা আছে নন অ্যাবজর্বেবল সুচার, দেখা যায়? জি স্যার, হ্যাঁ। দেখা যায় স্যার। তারপরে আমরা যদি ক্যাটগাটের কাছে, ক্যাটগাট কি? এটা অ্যাবজর্বেবল স্যার। অ্যাবজর্বেবল। বিক্রিল অ্যাবজর্বেবল। বিক্রিল কি? অ্যাবজর্বেবল। স্যার অ্যাবজর্বেবল স্যার। Absorbable। তারপরে হলো ডেক্সন। ডেক্সনটা কি? স্যার ডেক্সন সিনথেটিক নন অ্যাবজর্বেবল। অ্যাবজর্বেবল। ডেক্সন হলো অ্যাবজর্বেবল। ডেক্সন হলো অ্যাবজর্বেবল। ডেক্সন হলো অ্যাবজর্বেবল। ডেক্সন কি? দেখো তোমাদের এখানে কনফিউশন। তাহলে সিল্ক আর প্রোলিন ছাড়া আমরা যে সুতাগুলো ইউজ করি ম্যাক্সিমাম সুতাই অ্যাবজর্বেবল। সিল্ক এন্ড প্রোলিন ছাড়া আমরা যে সুচার ম্যাটেরিয়াল গুলো ইউজ করি এগুলা সবগুলা কিন্তু অ্যাবজর্বেবল। আমরা ক্যাটগাট ইউজ করি, আমরা বিক্রিল ইউজ করি, আমরা ডেক্সন ইউজ করি, এগুলো কিন্তু অ্যাবজর্বেবল। আচ্ছা, এখন তোমার 2 নাম্বার প্রশ্ন, হাউ দে আর স্টেনলেস। কিভাবে স্টেনলেস করা হয়? স্যার এগুলো ইথাইলিন অক্সাইড। এথিলিন অক্সাইড। একটু যদি ভালোভাবে, যদি একটা যদি ভালোভাবে দেখতে পারো, এটার গায়ে লেখা আছে। কোথায় লেখা আছে আমি তোমাদেরকে দেখাই। একটা যদি বড় করে দেখাতে পারতাম। এই যে এই যে এখানে দেখো সিল্কের গায়ে লেখা স্টেরাইল, স্টেরাইল কি লেখা আর কি লেখা? মানে কি? আর মানে কি? রেডিয়েশন। রেডিয়েশন, তার মানে গামা রেডিয়েশন। হ্যাঁ। জি আবার স্যার, দেখো, রেডিয়েশন। আবার দেখো তুমি যদি বিক্রিলের কাছে যাও, খুব ভালো ওঠে না জিনিসগুলা। এই যে দেখো স্টেরাইল ইও, ইও ইথিলিন অক্সাইড। হ্যাঁ, তাহলে তুমি এটাও বলতে পারো, কোনো অসুবিধা নেই। এখানে যেহেতু তোমার কোশ্চেন হলো একটা জিনিস অনেকগুলা, তাহলে তুমি ইথিলিন অক্সাইডও বলতে পারো, গামা রেডিয়েশন। জি স্যার, ঠিক আছে। ঠিক আছে স্যার। তারপরে কোশ্চেনটা, mention the suture material which are used to close upper midline incision in an adult after emergency abdominal surgery. ইমার্জেন্সি অ্যাবডোমিনাল সার্জারিতে আমরা যদি আপার মিডলাইন, ওইদিন আমরা আপার মিডলাইন ইনসিশন দিছিলাম, সাবকিউটেনিয়াস টিস্যু, তারপরে হলো লিনিয়াল বা তারপরে হলো পেরিটোনিয়াম, তাই না? তাহলে আমরা এটা যদি ক্লোজ করার জন্য আমরা কি সুতার ম্যাটেরিয়াল ইউজ করতে পারি? তাহলে আপার অ্যাবডোমিনাল ইমার্জেন্সি সার্জারিতে অ্যাবডোমিনাল অপারেশন স্যার এটা সিল্ক স্যার। সিল্ক ইউজ করি স্যার। হ্যাঁ, মাসল গুলো আমরা বিক্রিল বা ক্যাটগাট দিয়ে ক্লোজ করবো, আর স্কিনটা আমরা সিল্ক দ্বারা ক্লোজ করবো। বসো 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 বসো, না না বসো, আমি আধা ঘন্টা পরে আসবো। হ্যাঁ, জি জি জি। হ্যাঁ, তাহলে দেখো আমরা mention the suture material which are used to close upper midline incision in an adult after emergency abdominal surgery. Emergency abdominal surgery পরে আমরা যদি upper midline incision close করতে চাই, তাহলে এখানে আমরা কি কি ইউজ করব? দেখো কোন কোন suture স্যার material আমরা use মাসেল, করব?
মাসল আর শীট গুলো আমরা বিক্রিল বা ক্যাটগার্ড দ্বারা ক্লোজ করবো আর স্কিনটা আমরা সিল্ক দ্বারা। এই বেটা আপার মিড লাইন ইনসেশনে কি মাসল আছে? স্যার সরি স্কিন স্যার সিল্ক দ্বারা আরে আগে তুমি পেরিটোনিয়াম আসো, পেরিটোনিয়াম আমি কি দিয়ে ক্লোজ করতে পারি? ক্যাটগার্ড দিয়ে অথবা বিক্রিল দিয়ে, ক্যাটগার্ড তাই দিয়ে। তো? হ্যাঁ। জি স্যার। আর আমরা তারপরে যেটা এটা হলো আমরা লিনিয়ার বা ক্লোজ করবো। তাহলে লিনিয়ার বা আমরা কি দিয়ে ক্লোজ করতে পারি? বিক্রিল অর প্রোলিন, বিক্রিল অর প্রোলিন। আমরা এখন কমনলি প্রোলিন। ইউজ করি, প্রোলিন আগে ইউজ করতাম। তাহলে বিক্রিল অর প্রোলিন, কেউ বিক্রিল যদি শুধু বিক্রিল লেখো সেও আনসার মার্কস পাবা, কেউ যদি বিক্রিল অর প্রোলিন লেখো সেও মার্কস পাবা, আর কেউ যদি প্রোলিন লেখো তাও মার্কস পাবা। এখন এটা হলো ডিপেন্ড করবে অনেক ম্যাটেরিয়াল যেহেতু দিয়েছে তোমাদেরকে, এই জন্য। তারপরে স্কিনের জন্য তুমি কোনটা ইউজ করবা? সিল্ক। সিল্ক করবা? এত সুন্দর প্রোলিন আছে, তুমি সিল্ক ইউজ করবা? হ্যাঁ হ্যাঁ, সিল্ক ইউজ করলে অসুবিধা নাই, কিন্তু প্রোলিন ইউজ করবা। জি স্যার। তাহলে আমরা এখানেও তুমি সিল্ক অর প্রোলিন লিখতে পারো, কোনো অসুবিধা নেই, সিল্ক অর প্রোলিন লিখতে পারো। প্রোলিন। প্রোলিন অবশ্যই কসমেটিক, সবাই তো কসমেটিক জিনিস চাই, তাই না? জি হোয়াই স্যার। তার 4 নম্বর দেখো, হোয়াই পলিপ্রোপাইলিন ইজ দ্য বেস্ট চুজার ফর স্কিন ক্লোজার। এই যে দেখো তুমি স্কিনে কোনটা ইউজ করবে বলে দিচ্ছে, কিন্তু বলে দিছে না? জি স্যার। হ্যাঁ, এই যে এই জন্য প্রোলিন লিখতে হবে। প্রোলিন লিখলে কিন্তু মার্কস কমবে না, মানে ভালো মার্কস পাবে, মানে তোমার এক্সামিনারের যে ইয়াটা ভিউটা এটা তুমি খুব ভালোভাবে ফিল করবে। তোমাকে পরের কোশ্চেনে দেখো লেখাতে দেওয়া হয়েছে হোয়াই পলিপ্রোপাইলিন, তার মানে প্রোলিন ইজ দ্য বেস্ট চুজার ফর স্কিন ক্লোজার, স্কিন ক্লোজারের জন্য করা। তাহলে এটা হলো কি, একটা হলো ডিলেড প্রোলিন। অবজারভেবল, একটা হলো কসমেটিক্যালি অ্যাকসেপ্টেবল। স্কার মার্ক যে মানে স্কিনের সুতার যে একটা স্পেস থাকে, ইমপ্রিন্টিং ইয়ে থাকে, এটা থাকে না প্রোলিন। তাহলে এই ক্ষেত্রে আমরা প্রোলিনটা খুব ভালোভাবে ইউজ করতে পারি স্কিনের ক্ষেত্রে। তাহলে কসমেটিক্যালি অ্যাকসেপ্টেবল এটা, লং টার্ম ইউজ করা ডিলেড নন অ্যাবজর্বেবল। সোজ দ্য সুচার ম্যাটেরিয়াল ফর স্মল বাউল অ্যানাস্টোমোসিস। স্মল বাউল অ্যানাস্টোমোসিস দের জন্য ওয়াইলিয়াম কাটাকাটির পরে যদি তুমি অ্যানাস্টোমোসিস করতে চাও তাহলে কোনটা ইউজ করবা? তাহলে এখানে আমরা ক্যাটগার্ড। সাধারণত এই বেটা ডিলেড, এখন আমরা ডিলেড অ্যাবজর্বেবল যেগুলো, তাহলে আমরা এখানে সাধারণত বিক্রিল ইউজ করব। কোনটা ইউজ করব? বিক্রিল। কোনটা? বিক্রিল। বিক্রিল ইউজ করব। বিক্রিল। এগুলো মানে ইন্টেস্টাইন, শুধু স্মল ইন্টেস্টাইন না, আমরা যদি এখানে লার্জ ইন্টেস্টাইন গুলো স্টোমাক, আগে ক্যাটগাট ইউজ করা হতো, এখন আমরা ক্যাটগাট খুব একটা ইউজ করি না, এখন আমরা বিক্রিল এবং ডেক্সন अवेलेबल, আমরা এগুলো ইউজ করি সাধারণত। ঠিক আছে? জি স্যার। তাহলে স্কিনের জন্য ডেফিনেটলি প্রোলিন আগে ইউজ করব। আর আমরা যদি লিনিয়াল বার কথা বলি, তাহলে লিনিয়াল বার ক্ষেত্রে আমরা বিক্রিল ইউজ করতে পারি, প্রোলিন ইউজ করতে পারি। এখানে 50 প্রোলিন এগুলো লেখা যাবে না, এখানে তো নাম্বার দিছে, এগুলো লেখা যাবে না। প্রোলিন, শুধু প্রোলিন লিখতে হবে। আজকে এই পর্যন্তই থাক নাকি?